প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আবার এই কোভিড পরিস্থিতির মধ্যে আবার আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেল। তোমরা আগের বছর থেকেও করছো, এবছরেও আবার একইভাবে আমরা অনলাইনের মাধ্যমেই পড়াশোনা করব। সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো দেখো, ভূপৃষ্ঠ তো বিশাল একটা অংশ। তাহলে দেখো, পৃথিবী যদি আমরা গোলাকার আকৃতি জানি, বিশাল একটা অংশ। তো তার মধ্যে কোনো একটা স্থান যদি এখানে অবস্থান করে, যদি আমরা তার নাম দিই এ, সেটা কিভাবে আমরা তার অবস্থান নির্ণয় করতে পারি? এইভাবে আন্দাজে করা সম্ভব নয়। কেউ বলবে এর বাঁ দিকে, কেউ বলবে এর ডান দিকে, তা এইভাবে এক্স্যাক্ট করা সম্ভব নয়। তার জন্য পৃথিবীর উপর বা ভূপৃষ্ঠের উপর আমরা কতকগুলি কাল্পনিক রেখা, যাকে আমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখার হিসাবে ধরি, এবং তাকে জালের মতো বিস্তার করে সেখান থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান সহজেই নির্ণয় করা যায়। তো চলো দেখি, আগে আমরা পৃথিবীকে বিভিন্ন গোলার্ধে ভাগ করে নিই। তো পৃথিবীকে যদি আমরা বিভিন্ন গোলার্ধে ভাগ করে নিই, তাহলে দেখো, পৃথিবীকে মাঝ বরাবর ভাগ করেছে কে? আমাদের নিরক্ষরেখা। মাঝ বরাবর ভাগ করেছে কে? নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তর দিকে যে অংশটা, সেটাকে আমরা কি বলি? নর্দার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ। আর দক্ষিণ অংশটাকে আমরা বলি সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। তো নিরক্ষরেখার এই অংশ মান হচ্ছে কত? 0 ডিগ্রি। তাহলে পৃথিবীকে আমরা উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো অংশে ভাগ করতে পারি। আবার পৃথিবীকে আমরা দুই মেরু বরাবর, পৃথিবীকে মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করতে পারি। এক কার ভিত্তিতে? এটারও মান 0 ডিগ্রি, কিন্তু এর নাম কি? মূল মধ্যরেখা, বা এটাকে বলা হয় সেন্ট্রাল মেরিডিয়ান। তাহলে এর ভিত্তিতে যখন আমরা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছি, এই অংশটার নাম আমরা কি দিয়েছি? পূর্ব গোলার্ধ, আর এই অংশটার নাম দিয়েছি পশ্চিম গোলার্ধ। তাহলে পৃথিবীকে আমরা এরকম বিভিন্ন অক্ষরেখার, নিরক্ষরেখার ভিত্তিতে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ এবং মূলমধ্যরেখার সাপেক্ষে পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধে ভাগ করতে পারি। তো এবার এসো, আমরা কোনো স্থানের সঠিক অবস্থানে আসার আগে আমরা পৃথিবীকে 4টে গোলার্ধে ভাগ করলাম। উত্তর দক্ষিণ কার রেসপেক্টে? নিরক্ষরেখার রেসপেক্টে। আর পূর্ব পশ্চিম গোলার্ধ কার রেসপেক্টে? না, মূলমধ্যরেখার রেসপেক্টে। এবার আমরা একটু আলোচনা করে নেব। আমরা অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা বলবো, কিন্তু অক্ষরেখা বলার আগে আমরা অক্ষাংশ, দ্রাঘিমা রেখা বলার আগে আমরা দ্রাঘিমাংশ, এই সম্পর্কে একটু জেনে নিই। তাহলে প্রথম এসো অক্ষাংশ, তারপরে আমরা আসব দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশকে তোমরা দ্রাঘিমাও বলতে পারো বা দ্রাঘিমাংশও বলতে পারো। তো সেক্ষেত্রে দেখো, অক্ষাংশ কাকে বলে যদি আমরা বলি, তাহলে এইটা নিরক্ষরেখা। নিরক্ষরেখা বরাবর যদি পৃথিবীকে মাঝখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে আমরা কি পাই? ইকুয়েটোরিয়াল প্লেন, অর্থাৎ আমরা পাই নিরক্ষীয় তল। যদি আমরা মাঝখান থেকে কেটে দিই, তাহলে আমরা এখানে একটা তোমাকে ছবি রেখে দেখাচ্ছি। দেখো, এই একটা তল পাবো, আবার
এই একটা তল পাবো। যেমন তোমরা যে কোনো ফল বা যে কোনো ধরো বাজারে সবজি, গোলাকার কোনো সবজি যদি মাঝখান থেকে কেটে দিই, দুটো সারফেস পাবো না? তাহলে এইটা কোন যে রেখা বরাবর কাটছি সেটাকে আমরা নিরক্ষরেখা, আর যে তল দুটো পেলাম, এই তল দুটো পেলাম, সেই তল দুটোকে আমরা বলছি কি নিরক্ষীয় তল বা ইকুয়েটোরিয়াল প্লেন। তো এই রকমভাবে যদি আমরা এই মাঝখানের এটা যদি ভূকেন্দ্র হয়, এটা পৃথিবীর ভূকেন্দ্র হয়, আর এই অংশ বরাবর যদি পৃথিবীর নিরক্ষীয় তল অবস্থান করে, তাহলে ভূপৃষ্ঠের যে কোনো স্থান থেকে, ধরো এই স্থানটা হচ্ছে কে, এখান থেকে ভূপৃষ্ঠের যে কোনো স্থান থেকে আমরা ভূকেন্দ্র পর্যন্ত যদি কোনো লম্বরেখা টানি এবং ভূকেন্দ্রকে যোগ করি, সেই লম্বরেখা নিরক্ষীয় তলে, এই নিরক্ষীয় তলে বা ইকুয়েটোরিয়াল প্লেনে নিরক্ষরেখার সাপেক্ষে যে কোণ উৎপন্ন করবে, এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো, এই অ্যাঙ্গেলটার ভ্যালু যা, এই স্থানের অক্ষাংশও তাই। আর একবার রিপিট করছি, তাহলে ভূপৃষ্ঠের যে কোনো একটা স্থান, সেই স্থানটা থেকে আমরা ভূকেন্দ্র পর্যন্ত যদি একটা লম্বরেখা টানি বা যোগ করি, সেই রেখাটা নিরক্ষীয় তলে নিরক্ষীয় রেখার সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা উৎপাদন করবে বা উৎপন্ন করলো, এর যা ভ্যালু, ধরো এর ভ্যালু হলো 22 ডিগ্রি 34 মিনিট, আর যেহেতু নিরক্ষরেখার উত্তর দিকে আছে তাই এটাকে আমরা লিখব নর্থ। তাহলে এর যা ভ্যালু, অ্যাঙ্গেলটার যা ভ্যালু, এই স্থানটার অক্ষাংশ তাই। তাহলে কে ফর ধরে নিলাম আমি এখানে কলকাতা, তাহলে কলকাতার অক্ষাংশ কত? 22 ডিগ্রি 34 মিনিট। নর্থ তোমাকে লিখতে হবে, আমি শর্টে লিখেছি, এটা এন লিখতে পারো বা উত্তর অক্ষাংশ লিখতে পারো, নর্থ লিখতে পারো, তাহলে তার ভ্যালু হচ্ছে এরকম। এরকমভাবে যদি আমরা সব জায়গার এই জায়গাগুলোর সব কটার ভ্যালু যদি 22 ডিগ্রি বা 22 ডিগ্রি 34 মিনিট হয়, তাহলে আমরা এক এক যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করব, তখন আমরা তাকে অক্ষরেখা বলতে পারি। কি বললাম? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সম অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে অক্ষরেখা বলে। তাহলে অক্ষরেখা হচ্ছে একটা রেখা, কাল্পনিক একটা রেখা, কিন্তু এই রেখাটা কি করে আসছে না, সম অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যোগ করে যে কাল্পনিক রেখা তৈরি হচ্ছে তাকেই বলছি আমরা অক্ষাংশ। তাহলে এটা কি, এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা কোনটা? এইটা, সম অক্ষাংশ। অর্থাৎ এই অক্ষরেখার উপরে যতগুলো স্থান আছে তাদের ভ্যালু সবারই 22 ডিগ্রি 34 মিনিট। আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, সেটা যে কোনো হতে পারে। নেক্সট চলে এসো দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমাংশ ক্ষেত্রে কি হবে? দ্রাঘিমাংশের ক্ষেত্রে একটু আলাদা। সেক্ষেত্রে নিরক্ষীয় তলটা থাকবে, ভূকেন্দ্র থাকবে, নিরক্ষীয় তলটা থাকবে। এবার ধরো এইটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা, যার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে ভূপৃষ্ঠের কোনো স্থানকে, যে মানে পূর্ব দিকের কোনো স্থান বা পশ্চিম দিকের কোনো স্থান, সেখান থেকে ধরো ভূপৃষ্ঠের একটা স্থান ধরলাম এইটা, তাহলে এটা পূর্ব দিকে আছে, তাহলে আমার পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে কোনো স্থানকে ভূকেন্দ্রের সাথে লাইন টানবো, যোগ করব, এবং ভূকেন্দ্রের সাথে মূল মধ্যরেখা যেটা 0 ডিগ্রি সেন্ট্রাল মেরিডিয়ান, তার সাথে যোগ করব। তাহলে নিরক্ষীয় তলে যে অনুভূমিক কোণ উৎপন্ন করলো, এটার যা ভ্যালু, এই স্থানের যদি আমরা
যোগ করি উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত কাল্পনিক রেখাটা, এর ভ্যালুটা হবে তাই। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দ্রাঘিমা রেখা কাকে বলে যদি আমরা লিখতে পারি? দ্রাঘিমাংশ কাকে বলে না, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানকে যদি আমরা ভূকেন্দ্রের সাথে যুক্ত করি একটি লাইন, এবং অপর লাইনটি মূল মধ্যরেখা থেকে ভূকেন্দ্র পর্যন্ত যুক্ত করি, তাহলে এই দুটি লাইনের মধ্যবর্তী যে কোণ নিরক্ষীয় তলে উৎপাদন হচ্ছে, এটা কোন তল? নিরক্ষীয় তল উৎপাদন হচ্ছে, তখন যে কোণটার ভ্যালু, অ্যাঙ্গেলটার ভ্যালু, যার ভ্যালু হবে, ধরো আমি লিখলাম 30 ডিগ্রি, কোন গোলার্ধে আছে? পূর্ব গোলার্ধ, ইস্ট। তাহলে এই স্থানটার ভ্যালু কত? 30 ডিগ্রি পূর্ব, কি? দ্রাঘিমা। তাহলে এইরকম সমদ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলিকে আবার এটার মধ্যে আমরা লিখতে পারি সমদ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। লিখতে পারি আমরা। তাহলে আমি আরেকবার বলে দিই। তাহলে আগে দ্রাঘিমাংশ কি কাকে বলে না, ভূপৃষ্ঠের যে কোনো গোলার্ধ থেকে, অর্থাৎ পূর্ব বা পশ্চিম গোলার্ধের যে কোনো স্থান থেকে আমরা ভূকেন্দ্র পর্যন্ত একটা লাইন যোগ করলাম, অর্থাৎ এই লাইনটা যোগ করলাম, এবং ভূকেন্দ্র থেকে মূল মধ্যরেখা পর্যন্ত একটা লাইনকে যোগ করলাম, সরল রেখা যোগ করলাম, করলে নিরক্ষীয় তলে যে অনুভূমিক কোণ উৎপন্ন হলো সেটাকেই বলছি আমরা দ্রাঘিমাংশ। তাহলে এই স্থানটার ভ্যালু ধরলাম উদাহরণস্বরূপ 30 ডিগ্রি পূর্ব। পূর্ব কেন? এটা মূল মধ্যরেখার পূর্ব দিকে আছে। যেমন ধরো পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, মূল মধ্যরেখার পূর্ব দিকে আছে, তাই পূর্ব গোলার্ধ। তো এর উপর বেস করে তার জন্য আমরা লিখতে পারি সমদ্রাঘিমা বিশিষ্ট, দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বিশিষ্ট দুটোই বলা যেতে পারে, স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। তাহলে এই যে লাইনটা উত্তর মেরু বা সুমেরু থেকে দক্ষিণ মেরু বা কুমেরু পর্যন্ত যুক্ত করা হলো, তখন তাকে আমরা দ্রাঘিমা রেখা বললাম। তাহলে এইটা আমাদের দ্রাঘিমাংশ, আর এই যে লাইনটা টানা হলো সেটা আমাদের দ্রাঘিমা রেখা। তাহলে যে কোনো স্থানের দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ, অক্ষরেখা বা অক্ষাংশ ভূপৃষ্ঠের কোনো স্থানের কি দূরত্ব নির্ণয় করে? সবসময় মনে রাখবে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব মেনশন করে। কি দূরত্ব? কৌণিক দূরত্ব মেনশন করে। ঠিক আছে, এবার আমরা চলে আসি আর একটা যে কনসেপ্ট আছে আমাদের, সেটাই চলে এসো ভূজালক। ভূজালক বা এটাকে গ্র্যাটিকিউলস বলা হয়। ভূজালক কোনটা? ধরো পৃথিবী, তাহলে দেখো পৃথিবীকে আমরা অসংখ্য অক্ষরেখা এবং উত্তর দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমা রেখা দিয়ে জালের মতো ঘিরে রেখেছি। এই যে জালের মতো বিস্তার করে রয়েছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা, একেই আমরা ভূজালক বা গ্র্যাটিকিউলস বলতে পারি। গ্র্যাটিকিউলস বলতে পারি। কিন্তু এর মধ্যে দেখো অনেকগুলো বক্স আছে। এই দুটো কি? দ্রাঘিমা রেখা। এই দুটো কি? অক্ষরেখা। তাহলে এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে দেখো একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স। এই প্রতিটা বক্সকে বা প্রতিটা আমাদের ঘরকে আমরা কি বলি? গ্রিড। বাংলাতে কি বলে? গ্রিডই বলা হয়। তাহলে গ্র্যাটিকিউলসের মধ্যে যে অসংখ্য ছোট ছোট অক্ষরেখা দ্রাঘিমা রেখা বিশিষ্ট যে খোপ বা বলতে পারো যে এক একটা পরিসর,
তাকে আমরা সিঙ্গেল এক একটা অংশকে আমরা বলে থাকি গ্রিড। এবার তোমাকে জানতে হবে, ধরো আমি তোমাদের একটা চার্ট করে দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। আমরা এই ম্যাপটাকে সোজা করে দিচ্ছি, দেখো কোন স্থানের অবস্থান নির্ণয় এবার সুবিধা হয় কিনা। আচ্ছা, তোমাদের তার আগে একটা আমরা বলে দিই, দেখো নিরক্ষরেখা উত্তর দিকে কি গোলার্ধ বলেছি? উত্তর গোলার্ধ। তাহলে এখানে যে অক্ষরেখাগুলো থাকবে তাকে কি বলা হয়? উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরেখা। আর দক্ষিণ দিকে এটা 0 ডিগ্রি, দক্ষিণ দিকে যে অক্ষরেখাগুলো থাকে তাকে আমরা কি বলি? দক্ষিণ অক্ষরেখা। তাহলে উত্তর অক্ষরেখা আর হচ্ছে দক্ষিণ অক্ষরেখা। সেরকমভাবেই আমরা যদি এটা মূল মধ্যরেখা হয় 0 ডিগ্রি, তাহলে এদিকের গুলোকে আমরা কি বলবো? পূর্ব দ্রাঘিমা। আর এদিকের গুলো কি বলবো আমরা? পশ্চিম দ্রাঘিমা। আর এদিকের গুলো কি বলবো? পূর্ব দ্রাঘিমা। ঠিক। এবার দেখো তোমাদের একটা উদাহরণ দিই, কি করে ভূপৃষ্ঠের স্থান আমরা নির্ণয় করতে পারি। ধরো আমি সব কটা করলাম না, ধরো 0 ডিগ্রি, উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, আর এটা ধরো 30 ডিগ্রি উত্তর। আবার ধরো 10, তাহলে 10 ডিগ্রি কি হবে? দক্ষিণ। 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ। মাঝখান থেকে ভাগ করে নাও 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা। 10, 20, 30। 10 ডিগ্রি কি হবে? ইস্ট। 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, এটা 40 ডিগ্রি ইস্ট। তারপর আবার এখানে 10, 20, 30, 40। তাহলে 10 ডিগ্রি কি হবে? ওয়েস্ট। 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, আর 40 ডিগ্রি ওয়েস্ট। তাহলে আমাদের এই জায়গাগুলো দুটো ক্রসিং পয়েন্ট কোনটা? এইটা দেখো ডার্ক করে দিয়েছি আমি। এটা ধরো এখানে একটা স্থান আছে, এই স্থানটা যদি ফাঁকা পৃথিবীর মধ্যে কোনো জায়গায় থাকতো, ধরো এটা নিরক্ষরেখা, এটা ধরো মূল মধ্যরেখা, তাহলে কোথায় এক্স্যাক্ট বলতে পারতে? বলতে না এটা উত্তর গোলার্ধে আছে আবার পূর্ব গোলার্ধে আছে, কিন্তু এক্স্যাক্ট এত বড় জায়গার মধ্যে কোথায় আছে আমাদের বলা যাবে না। কিন্তু ধরো এই জায়গাটা পারফেক্টলি এখানে আছে, তাহলে আমরা এই স্থানটার নাম ধরো এম। এম এর অবস্থান কি করে জানবো? এম এর অবস্থান কীভাবে জানবো? তাহলে এখানে দেখো এটা কোন গোলার্ধে আছে আগে জানতে হবে। এটা যদি 0 ডিগ্রি বা নিরক্ষরেখা হয় তাহলে উত্তর গোলার্ধে আছে। তাহলে কোথায় আছে? এটা সেকেন্ড লাইনে 10 ডিগ্রি 20 ডিগ্রি, 20 ডিগ্রি উত্তরে আছে, 20 ডিগ্রি নর্থে আছে। এবার যদি মূল মধ্যরেখার সাপেক্ষে ধরি তাহলে এটা পূর্ব গোলার্ধ, এটা পশ্চিম গোলার্ধ। তাহলে পূর্ব গোলার্ধের কতটায় আছে? 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট। তাহলে এম স্থানটার অবস্থান এক্স্যাক্টলি বেরিয়ে গেল 20 ডিগ্রি নর্থ এবং 20 ডিগ্রি ইস্ট। এইভাবে আমরা ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন অক্ষরেখা দ্রাঘিমারেখার সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের আমরা অবস্থান সঠিকভাবে এবং সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। এবার চলে এসো আমরা এই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো পড়ব। বৈশিষ্ট্যগুলো পড়ার পাশাপাশি আমরা এই অংশগুলোও দেখব কি কি বৈশিষ্ট্য। প্রথম যদি আমরা অক্ষরেখার বৈশিষ্ট্য হেডিং দিই, অক্ষরেখার বৈশিষ্ট্য, আর এখানে আমরা দিই দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য।
তো অক্ষরেখার বৈশিষ্ট্যকে পয়েন্টগুলো লিখে নিই আমরা। প্রথম হচ্ছে মান, 2 নম্বর হচ্ছে পরিধি, তোমাদের আমি ব্যাখ্যা করে দিচ্ছি, লিখে নিই একটু। মান, পরিধি, তারপরে কি লিখবো আমরা? আকৃতি, তারপরে লিখব সংখ্যা, তারপরে লিখব সংখ্যা 4টে, তারপরে লিখব দূরত্ব, তারপরে লিখব সূর্যোদয় ও সূর্যাস্ত। 6টা পয়েন্ট। একই রকমভাবে আমরা দ্রাঘিমা রেখা লিখে নিই। মান, পরিধি, আকৃতি, দূরত্ব, সংখ্যা, চ হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত, সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রথম দেখো মান, মান কি? এর সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি আর সর্বোচ্চ হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ দেখো নিরক্ষরেখা 0 ডিগ্রি, মেরু কত? 90 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি সাউথ, তার জন্য সর্বনিম্ন কোনটা? 0 ডিগ্রি, সর্বোচ্চ কোনটা? 90 ডিগ্রি। 90 ডিগ্রির বেশি পৃথিবীতে আর কোনো অক্ষরেখা নেই। পরিধি দেখো, নিরক্ষীয় অঞ্চল স্ফীত, আমরা ছোটবেলায় পড়েছি। নিরক্ষীয় অঞ্চল স্ফীত আর মেরু অঞ্চল শেষে গিয়ে কিসে পরিণত হয়েছে? একটা বিন্দুতে পরিণত হয়েছে। তাই পরিধি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পাবে, ক্রমশ হ্রাস পাবে। আর আকৃতি কিরম হবে? যেহেতু পৃথিবী গোলাকার আর এইটা কি না নিরক্ষরেখার পৃথিবীর চারদিকে গোল করে ঘিরে রয়েছে, গোল করে ঘিরে রয়েছে, গোল করে, তাই এটা হবে পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত 360 ডিগ্রি করে। তাহলে এর মান কত? 360 ডিগ্রি। প্রতিটি অক্ষরেখার ভ্যালু যেটা টোটাল ঘিরে রয়েছে পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত মানেই হচ্ছে 360 ডিগ্রি। সংখ্যা কত? দেখো যদি আমরা নিরক্ষরেখাকে ধরি 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান ধরি যদি 90 ডিগ্রি নর্থ বা 90 ডিগ্রি সাউথ, তাহলে 1 ডিগ্রি অন্তর, এই কথাটা লিখতে হবে কিন্তু, 1 ডিগ্রি অন্তর কতগুলো অক্ষরেখা আছে উত্তর গোলার্ধে? 89টি। আবার এখানে কোথায় আছে? এটা এখানে আছে। আবার তাহলে এখানে কত আছে? 1 ডিগ্রি অন্তর 89টি। তাহলে উত্তর গোলার্ধে আছে 89টি, দক্ষিণ গোলার্ধে আছে 89টি। তাহলে স্যার 90টি নয় কেন? প্রশ্ন হতে পারে। কারণ দুটো মেরু অক্ষরেখা নয়, মেরু বিন্দু হিসাবে অবস্থান করছে, এটা তোমরা জানো।
তাই সেটাকে আর অক্ষরেখা হিসেবে ধরা হয় না, একটা পয়েন্ট বা বিন্দু হিসেবে ধরা হয়। তাই 1 ডিগ্রি অন্তর আমরা 89 পর্যন্ত গিয়েই থেমে যেতে হবে। তাই 89টি প্লাস আমাদের নিরক্ষরেখা নিজে একটি, তাহলে নিরক্ষরেখা নিজে একটি, তাহলে কত হতে পারে আমাদের? 9 9 18, 18 একে 19, হাতে রইল 1, 8 আর 8 16, একে 17, তাহলে 179টি। তাহলে সারা পৃথিবীতে আমাদের 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার সংখ্যা 179টি। দূরত্ব বলতে ধরো এটা 0 ডিগ্রি, ধরো এটা 10 ডিগ্রি, ধরো এটা 20 ডিগ্রি নর্থ, তাহলে এই দুটো অক্ষরেখা বা অক্ষরেখাগুলো পরস্পর কী হবে? পরস্পর সমান্তরাল। অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। আর লাস্ট পয়েন্ট দেখো আছে সূর্যোদয় সূর্যাস্ত। কারণ পৃথিবীতে যখন ধরো এখানে সূর্য আলো পড়ছে, কারণ এটা ধরো আমাদের কি ছায়াবৃত্ত, যে দিকটা আলো থাকে সেদিকটা আমাদের কি হয়? দিন, যে দিকটা আলোর বিপরীতে অন্ধকার বা রাত্রি। তাহলে এখানে যদি একটা অক্ষরেখা থাকে, ধরো এই অক্ষরেখার ভ্যালু 1, কিন্তু সব জায়গায় কি সূর্যের আলো সমান দিন হচ্ছে না সেরকম, তার জন্য একই অক্ষরেখায় সর্বদা সূর্যোদয় বা সূর্যাস্ত একই সময় হয় না। এই কারণেই বলা হতে পারে একই অক্ষরেখায় কোথাও সকাল, কোথাও মধ্যাহ্ন, কোথাও আবার মধ্যরাত্রিও সংঘটিত হতে দেখা যায়। আর একটা তোমাদের এখানে বলা হলো না, আমরা বলতেই পারি বারে বারে, আকৃতির সাথে বিস্তার। বিস্তার কোথায়? এগুলো হচ্ছে পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, এরকম করে পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম পূর্ব এরকম যে কোনো একটা লেখা যেতে পারে, তবে সব থেকে সোজা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত, তাহলেই তোমাদের উত্তর ঠিক হবে। নেক্সট চলে এসো দ্রাঘিমা রেখা। মান, যদি মান বলি আগে, তাহলে দেখো এইটা 0 ডিগ্রি মূল মধ্যরেখা, তাহলে এইটা পূর্ব গোলার্ধ, এদিক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে এখানে শেষ যেটা হবে, ধরো শেষ যেটা হলো তার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি মূল মধ্যরেখা, আর সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের এই দুটোর মধ্যে ভ্যালুর পার্থক্য হচ্ছে সর্বনিম্ন 0 ডিগ্রি, সর্বোচ্চ 180 ডিগ্রি। পরিধি যদি বলতে পারো, পরিধি বলতে এদের পরিধি সমান, কারণ এরা উত্তর আর দক্ষিণ মেরুতে পরপর দেখো এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে। তাহলে এটা এদের পরিধি হচ্ছে আমাদের উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ একই রকম, পরস্পর একই রকম, এদের আর সেরকম কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না, দৈর্ঘ্যের কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অর্ধবৃত্ত। কেন? এরকমভাবে রয়েছে। আকৃতির মধ্যেও তোমরা যেহেতু আমরা এখানে বলতে পারি এটা ছিল পূর্ণবৃত্ত, তাহলে এখানেও আমাদের অর্ধবৃত্ত বলা যেতে পারে। পরিধি বললে আমরা যেহেতু অর্ধবৃত্ত, তাই এর সঙ্গে আমরা 180 ডিগ্রি কথাটা জুড়তে পারি, এর সাথে আমরা 180 ডিগ্রি কথাটা জুড়তে পারি, কারণ পূর্ণবৃত্ত হলে এখানে আমাদের 360 ডিগ্রি হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে অর্ধবৃত্ত তার জন্য এটা 180 ডিগ্রি। আকৃতিতে তোমরা এই কথাটা লিখতে পারো যে অর্ধবৃত্ত, পরিধিতে লিখতে পারো প্রতিটির মান বা প্রতিটির ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। দূরত্ব দেখো, যদি আমরা নিরক্ষরেখা টানি আর এটা যদি বিন্দু করি, উত্তর দক্ষিণ মেরু করি, নর্থ সাউথ করি, তাহলে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করবে এই পয়েন্টটা, ছবির সাথেই উত্তর বেরিয়ে যাবে। দেখো একে আমাদের মেরু অঞ্চল যত উত্তর থেকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাচ্ছে ততই পরিধি কমছে, এটা একটা বিন্দুতে পরিণত হয়েছে, এবং সমস্ত দ্রাঘিমা রেখাগুলো উত্তর মেরু দক্ষিণ মেরুতে গিয়ে একসাথে মিশেছে। তাই এরা নিরক্ষীয় অঞ্চলে যতটা গ্যাপ, মানে এদের দুটি দ্রাঘিমা রেখার পার্থক্য নিরক্ষীয় অঞ্চলে যতটা বেশি, যত মেরু অঞ্চলের কাছে যাবে
ততটা কী হবে, কমবে। তাহলে এদের দূরত্ব নিরক্ষীয় অঞ্চলে বেশি আর মেরু অঞ্চলে কম, এটা আমরা বলতে পারি। সংখ্যার দিক থেকে কি বলতে পারি, দেখো মাঝখানেরটা কত, ধরো 0 ডিগ্রি, তাহলে আমরা 1 2 3 4 5 করে আমরা কত যেতে পারি, আমরা যেতে পারি 180 ডিগ্রি। তাহলে এটা পূর্ব গোলার্ধে কটা আছে, 180টা। আবার আমরা এদিক থেকে যেতে পারি কত, পশ্চিম গোলার্ধে যেতে পারি কটা, আবার ঘুরতে 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 180টা। কিন্তু 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা একটা কমন, অর্থাৎ সাধারণ, দুটো নয়, একটাই। তাই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কোনো পূর্ব বা পশ্চিম হয় না, কোনো পূর্ব বা পশ্চিম হয় না। তাই 0 ডিগ্রি আর এই 180 ডিগ্রি দুটো মিলে একটা বৃত্ত তৈরি করে, ঠিক। তাহলে মূল মধ্যরেখা যেখানে আছে তার ঠিক বিপরীত দিকে কোন দ্রাঘিমা আছে, 180 ডিগ্রি। 0 ডিগ্রির যেমন কোনো ভ্যালু হয় না, পূর্ব পশ্চিম হয় না, ঠিক তেমনি আমাদের 180 ডিগ্রিরও কোনো পূর্ব পশ্চিম হয় না। তাহলে আমাদের কটা থাকতে পারে, তাহলে আমরা কত অবধি যেতে পারি, যদি আমরা 0 ডিগ্রি টানি এখানে, তাহলে আমরা এখানে আসতে পারি 179 ডিগ্রি ইস্ট, এখানে আসতে পারি 179 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে, ওয়েস্ট। তাহলে আমাদের কত হতে পারে, তাহলে 179 প্লাস 179, তাহলে এটা পূর্ব দ্রাঘিমা, এটা পশ্চিম দ্রাঘিমা, প্লাস কে মূল মধ্যরেখার নিজে, প্লাস 180 ডিগ্রি নামক যে দ্রাঘিমাটা আছে সেটা। তাহলে 179 179 কত হলো, 358, আর এখানে হচ্ছে দুটো 360টি। তাহলে 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি হলো। এবার দেখো বলছে সূর্যোদয় সূর্যাস্ত, তোমাদের আমি এখানে ছবি দিয়ে দেখাতে পারি। ধরো এখানে সূর্য, তাহলে পৃথিবীর যদি এই দ্রাঘিমা রেখাটা সূর্যের দিকে আলো পায়, তাহলে এর মেরু অঞ্চল থেকে একদম 2 মেরু অঞ্চলের মধ্যে সব জায়গায় একই সাথে আলো পাবে, সূর্যোদয় হবে। তাই একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বরাবর সূর্যোদয়ের টাইম 1 এবং সূর্যাস্তের টাইমও 1, এটা মনে রাখতে হবে। এটা আলাদা ছিল, এটা কিন্তু 1 হবে মোটামুটি। আর একটা তোমরা এখানে পয়েন্ট বিস্তার বলে একটা পয়েন্ট অ্যাড করতে পারো, যে দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত, কারণ অক্ষরেখাগুলো ছিল পশ্চিম পূর্বে বা পূর্ব পশ্চিমে বিস্তৃত। তাহলে এইগুলো মোটামুটি আমাদের অক্ষরেখার বৈশিষ্ট্য। তোমাদের আর একটা পয়েন্ট আছে, তোমাদের আর একটা আছে যেটাকে আমরা স্থানীয় সময়, লোকাল টাইম, স্থানীয় সময়, আর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময় দুটো আছে। যেমন ধরো স্থানীয় সময় কোনটা, স্থানীয় সময় ধরো পৃথিবী, ধরো এখানে সময় সব সময় মনে রাখবে সব দ্রাঘিমা রেখার উপর বেস করে করা হয়, অক্ষরেখার উপর বেস করে কোনো স্থানীয় সময় বা প্রমাণ সময় নির্ণয় করা হয় না। তার জন্য যদি এটা মূল মধ্যরেখা হয়, তাহলে ধরো এখানে সূর্য হলো, উদয় হলো, এখান থেকে ধরো আলো পেতে শুরু করলো, তাহলে যখনই আলো পাচ্ছে তখন সেই আলো তো পেলেই তখন স্থানীয় সময় হয় না। এখানে তোমাকে মনে রাখতে হবে, ধরো আমি এই দ্রাঘিমা রেখাটাকে নিলাম, নিয়ে পৃথিবীটাকে উল্টো করে দিলাম, ধরো এটা আছে নর্থ, এটা আছে সাউথ, তাহলে আমরা দ্রাঘিমা রেখাটাকে নিয়ে এরকম করে উল্টো করে দিলাম, ঠিক আছে। এটা যদি ঘুরিয়ে দিই, ধরো আমরা এটাকে করলাম ইস্ট, এটাকে করলাম ওয়েস্ট, এদিকে ইস্ট, এদিক থেকে সূর্য যাচ্ছে ওয়েস্ট। তাহলে এখানে ধরো কোনো একটা স্থানে দ্রাঘিমা রেখায় সূর্যের আলো পড়তে শুরু করলো, ফার্স্ট লাইট দিনের পড়তে শুরু করলো, এবং সূর্যটা আস্তে আস্তে কী হবে, ওপর দিকে উঠবে,
ওপর দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে, তাই তো? এটাই নিয়ম পৃথিবীতে, যেটাকে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো, সূর্যের দৈনিক আপাত গতি পড়েছো। তাহলে এটা এখান থেকে যখন যাবে, এইটা যখন এই দ্রাঘিমারেখা ঠিক মাথার ওপরে আসবে, মাথার ওপরে মানে লম্বভাবে আসবে, লম্বভাবে আসবে, অর্থাৎ এখান থেকে যখন তার কোণ 90 ডিগ্রি হবে, লম্বভাবে আসবে, তখন এই স্থানের স্থানীয় সময় ধরা হবে দুপুর 12টা। তাহলে যখন কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখার উপর সূর্যরশ্মির পতন কোণের মান বা ভ্যালু কত হবে, লম্বভাবে পড়বে, ভার্টিক্যালি পড়বে, একদম এক্স্যাক্ট 90 ডিগ্রি হবে, তখন সেই স্থানের স্থানীয় সময় কতটা হবে, দুপুর 12টা। এইরকমভাবে আমরা কোনো স্থানের স্থানীয় সময় নির্ণয় করতে পারি। আর প্রমাণ সময় কি? প্রমাণ সময় হলো, তাহলে একটা দেশের ধরো প্রচুর শহর, প্রচুর স্থান, তাহলে তো অনেক স্থানীয় সময় হবে। তুমি কোন স্থানীয় সময় ধরে আমরা সেটাকে বিবেচনা করব? তাহলে আমাদের সময়ের গণনার অসুবিধা হবে। তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা সেই দেশের মাঝ বরাবর বিস্তৃত কোনো দ্রাঘিমারেখাকে বেস করে আমরা তার যে স্থানীয় সময়, তাকে আমরা প্রমাণ সময় হিসাবে গণ্য করতে পারি, এবং সারা দেশ সেই স্থানের প্রমাণ সময় অনুযায়ী চলতে পারে। তাহলে সারা দেশের একটাই শিডিউল টাইম হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নাও তো ভারতের এটা উত্তর দিক, তাহলে ভারতের এরকম প্রচুর স্থানীয় সময় আছে। ভারতের শেষ বিন্দু পশ্চিম দিকে কোনটা? এটা হচ্ছে গুহার মেটার। কি নাম? গুহার মেটার। আর একদম পূর্ব দিকের কোন স্থানটার নাম কি? এর নাম হচ্ছে কি বি থু। আমি লিখে দিচ্ছি এখানে, কি বি থু। আর এখানে কোনটা লিখলাম? গুহার মেটার। এবার ধরো এখান থেকে সব দ্রাঘিমা রেখাগুলো গেছে, এখান থেকে ধরো দ্রাঘিমা রেখাগুলো গেছে, তাহলে প্রতিটা দ্রাঘিমা রেখার মান আলাদা। আর সবসময় মনে রাখবে, পূর্ব দিকে কোনো পৃথিবীর যে কোনো দেশের পূর্ব দিকের সময় বেশি হয়, পশ্চিম দিকের সময় আস্তে আস্তে কম হয়। তাহলে এবার আমরা যদি এইখানকার স্থানীয় সময় অনুযায়ী চলি, তাহলে এরা কী হবে? এগিয়ে থাকবে। আর এখানকার যদি স্থানীয় সময় ধরে চলি, তাহলে এরা কী হবে? পিছিয়ে যাবে। তার জন্য আমরা কি করি, এখানকার সারা দেশের মোটামুটি এর অক্ষাংশগত বিস্তৃতি যা, তার মাঝ বরাবর, অর্থাৎ ধরো এইখানে, ধরো এইখানে আমাদের আছে শহর এলাহাবাদ, তাহলে যার ভ্যালু হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, কারণ ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই পূর্ব। তো সেক্ষেত্রে এখানকার যা স্থানীয় সময়, সেই স্থানীয় সময় অনুযায়ী সারা ভারতবর্ষের প্রতিটা স্থানের সেই সময়কে গণ্য করে চলা হয়। এই যে আমরা ধরো অফিস যাচ্ছি, তোমরা স্কুলে আসছো, এই ধরো অফিস যাচ্ছে, আদালত যাচ্ছে, ট্রেন চলছে, সারা ভারতে প্লেন চলছে, টিভিতে দেখছো, খেলা দেখছো, হ্যাঁ, কোনো জায়গায় হয়তো বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সমস্ত কিছু এই এলাহাবাদের যে স্থানীয় সময়, সেই স্থানীয় সময় অনুযায়ী চলছে। এবার তোমাদের একটা উদাহরণ দিই। এখানে
তাহলে এইটাকে আমরা কি তখন বলছি? তখন বলছি এটাকে স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময়। তাহলে যখন কোনো স্থানের বা দেশের মাঝামাঝি অবস্থিত কোনো দ্রাঘিমারেখাকে মধ্যবর্তী দ্রাঘিমা হিসাবে ধরে তার স্থানীয় সময়কে আমরা প্রমাণ সময় হিসাবে গণনা করি বা প্রমাণ দ্রাঘিমারেখা হিসাবে গণনা করি, এবং সেখানকার সময়কে প্রমাণ সময় হিসাবে বিবেচনা করে সারা দেশের সমস্ত কার্যবলী যখন আমরা করি বা পরিচালনা করি তখন তাকে আমরা প্রমাণ সময় বলতে পারি। তো সেক্ষেত্রে এখানে দেখো তোমাদের একটা উদাহরণ আছে, দেখবে। ধরো এইটা হচ্ছে মূল মধ্যরেখা, তাহলে এখানে কি অবস্থিত? লন্ডন বা গ্রিনিচ। আর ধরো এইখানে অবস্থিত হচ্ছে এলাহাবাদ। তাহলে তার ভ্যালু কত? 82 ডিগ্রি 30 মিনিট। পূর্ব, কেন এটা পূর্ব গোলার্ধে আছে, এটা পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ। তাহলে আমি এক্ষুনি কি বলেছি? যখন কোনো গোলার্ধের পূর্ব দিকে হবে সেই স্থানটার সময় কি হবে? যোগ। আর যখন কোনো মূল মধ্যরেখার পশ্চিম দিকে থাকবে অর্থাৎ পশ্চিম গোলার্ধে হবে তখন তার সময় হবে বিয়োগ। তাহলে এক্ষেত্রে ধরো লন্ডনে কোনো খেলা অনুষ্ঠিত হলো, আগে আমরা এটাকে পরে বলবো, আগে একটা তোমাদের উদাহরণ দিয়ে দিই। তাহলে তোমাদের একটা জিনিস জানতে হবে, তাহলে সারা পৃথিবী গোলাকার, তাহলে এই গোলটা কত? 360 ডিগ্রি। যারা পৃথিবী ঘুরছে এই 360 ডিগ্রি পুরোটা আবর্তন করছে কতক্ষণ সময়? 24 ঘন্টায়। কতক্ষণ সময়? 24 ঘন্টায় একদিন। তাহলে একদিনে পুরো 300 নিজের মেরুরেখার ওপরে আবর্তন করছে। তাহলে আমরা লিখতে পারি যে 24 ঘন্টায় পৃথিবীর আবর্তন করে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় পৃথিবীর আবর্তন করে কতটা? 360 ডিভাইডেড বাই 24 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি, ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? 1 ঘন্টা সময় বা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় কত? 15 ডিগ্রি। আবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমি আবার লিখছি দেখো, তাহলে ঘুরিয়ে লিখলাম এটাকে। 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কতক্ষণ বলেছি এক্ষুনি? দেখো 1 ঘন্টা। 1 ঘন্টাকে আমরা কি লিখতে পারি? 1 ঘন্টা অথবা 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট লিখলাম। এবার 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, তাহলে 60 ডিভাইডেড বাই 15 মিনিট ইকুয়াল যদি কাটি কত হবে? 4 মিনিট। তাহলে আমাদের 1 ডিগ্রি সময়ের দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? 4 মিনিট। তাহলে এইভাবে আমরা কিন্তু এইভাবে অঙ্ক কতটা আগে পরে হচ্ছে সেটা জানতে পারি। সেমনি আবার দেখো এখানে আরেকটা থেকে আমরা বার করতে পারি। 4 মিনিট হলো তো, তাহলে আমরা এখানে আবার বার করি যে 1 ডিগ্রি সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য যদি 4 মিনিট হয়, এই 4 মিনিট হয় তাহলে 1 মিনিট, তাহলে 1 ডিগ্রি সমান কত জানো তো? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিটে 1 ডিগ্রি হয়, দ্রাঘিমার পার্থক্য ক্ষেত্রেও তাই। তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য, আমরা 4 মিনিটকে অড দিয়ে কি লিখতে পারি? কত সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 4 মিনিট ইকুয়াল টু 4 6 24 240 সেকেন্ড, তাই তো? 4 মিনিট যা আর 240 সেকেন্ডও তাই। তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য এটা হতে পারে। আবার কাটো, তাহলে 4 সেকেন্ড। তাহলে আমরা আবার কি পেলাম এখান থেকে? যে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত? 4 সেকেন্ড। এখানটা বুঝলে? এবার দেখো, এবার এখানে চলে এসো যে তাহলে লন্ডন আর কলকাতা,
তাহলে কলকাতার সময় তোমাদের একটা উদাহরণ আছে, কেন বেশি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো কত পার্থক্য, লন্ডনের পার্থক্য কত, 0 ডিগ্রি, আর এর পার্থক্য কত, অবস্থান কত, 82 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তাহলে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমা কী করতে হবে, মাইনাস করতে হবে। এখানে বড় থেকে ছোট ওরকম কোনো ব্যাপার নেই, তুমি 82 ডিগ্রি 30 মিনিট থেকে, এটাকে আমি ব্যাকেটে রাখলাম, 82 ডিগ্রি 30 মিনিট থেকে 0 ডিগ্রি মাইনাস করো, তাহলে কী হবে, একই হবে 82 ডিগ্রি 30 মিনিট। এবার দেখো দুটো অংশ আমাদের আলাদা আছে, এটা আমাদের পার্থক্য বেরিয়েছে, সময় বেরোয়নি, দ্রাঘিমাগত পার্থক্য বেরিয়েছে। এবার যদি আমরা সময়ের পার্থক্য করি, তাহলে দেখো আমরা এক্ষুনি কী শিখেছি, 1 ডিগ্রিতে 4 মিনিট, তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত, 4 মিনিট। তাহলে 82 ডিগ্রিতে কত, 4 ইন্টু 82, তাহলে কত হবে, 4 দুগুণে 8, 4 আষ্টে 32, 328 মিনিট। আবার দেখো 30 মিনিট কিন্তু সেটা নয়, তাহলে 30 মিনিট যখন হবে তাহলে 1 মিনিটে কত, 4 সেকেন্ড। আবার তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত, এক্ষুনি পড়েছ 4 সেকেন্ড, তাহলে 30 মিনিটে কত, তাহলে 4 ইন্টু 30 সেকেন্ড, 4 তিনে কত, 12, 120 সেকেন্ড। 120 সেকেন্ডকে আমরা অর দিয়ে কি লিখতে পারি, 2 মিনিট। তাহলে টোটাল মিনিটটা কত, টোটাল মিনিট হচ্ছে 328 প্লাস 2 ইকুয়াল টু 330 মিনিট বা 5.5 ঘন্টা, হচ্ছে না? কেন দেখো 5 6 30, 60 মিনিটে যদি আমাদের 1 ঘন্টা হয় তাহলে 300 মিনিটে কত হলো, 5 ঘন্টা, আর 30 মিনিট বসে গেল। তাহলে কলকাতা বা এলাহাবাদ আর হচ্ছে আমাদের লন্ডন, অর্থাৎ ভারতের প্রমাণ সময় আর ইংল্যান্ডের প্রমাণ সময়, দুটোর মধ্যে সময়ের পার্থক্য কত হবে, 5.5 ঘন্টা। ধরো কখনো কখনো লন্ডনের সকাল 10টার সময় খেলা শুরু হয়েছে, কোনো একটা ম্যাচ শুরু হয়েছে, আমরা ভারতীয় টেলিভিশনে কখন দেখব সেইটা, তাহলে লন্ডনের সময় প্লাস এই সময়ের পার্থক্যটাকে যোগ করতে হবে। তাহলে 10টা প্লাস 5 ঘন্টা 30 মিনিট, তাহলে আমরা এলাহাবাদে সেটা কখন দেখব, তাহলে 10 আর 5 হয়ে গেলে 15 ঘন্টা 30 মিনিট, মানে হচ্ছে দুপুর 3:30, দুপুর 3:30। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বার করতে পারি কোন স্থানের অবস্থান। যদিও তোমাদের এই ক্যালকুলেশন লাগবে না, কিন্তু বইতে একটা উদাহরণ দেওয়া আছে, তার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। এখান থেকে কোনো অঙ্ক বা এই ধরনের কিছু আসবে না পরীক্ষায়, তোমরা জাস্ট একটু জেনে রাখো কেন ওই ঘন্টার পার্থক্যটা তোমাদের দিয়েছে 5.5 ঘন্টা। নেক্সট দেখো এখানে আরেকটা লাস্ট তোমাদের পয়েন্ট আছে, যেটা সেটা হলো কি, জিপিএস, জি ফর গ্লোবাল, পি ফর পজিশনিং, এস ফর সিস্টেম, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা আবার কি, এখান থেকেও আমাদের বলতে পারো যে বর্তমানে খুব আধুনিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে আমরা কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে পারি। কীরকম, যেমন ধরো পৃথিবী, আমাদের তো এখন অক্ষরেখা দ্রাঘিমারেখার মাধ্যমে ম্যাপ তৈরি করতে হবে, সেই ম্যাপগুলোর মাধ্যমে এতদিন পর্যন্ত আমরা কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করতাম, কিন্তু এখন পৃথিবীর চতুর্দিকে বিভিন্ন স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হয়েছে। এরা কি করে, এখানে ধরো ভূপৃষ্ঠের কোনো স্থান, এখান থেকে 3টে স্যাটেলাইট, মিনিমাম 3টে স্যাটেলাইট এই স্থানটার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, এই 3টেকে আইডেন্টিফাই করে দিচ্ছে। তার জন্য দেখবে অনেক সময় আমাদের যে মোবাইল থাকে, মোবাইলে লোকেশান অন করতে হয়। তুমি যখন কখনো দেখো বাড়িতে কোনো অভিভাবক, তোমার ওলা উবের এখন খুব বুক করা হচ্ছে, সে ড্রাইভারকে তুমি কোনোদিন চেনো না, কিন্তু দেখো তোমার বাড়ির সামনে এসে সে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তারা কোথা থেকে বুকিং হচ্ছে, কে যাবে, কোথা থেকে যাবে, সমস্ত কিছু স্যাটেলাইটের মাধ্যমে ফোনের মধ্যে চলে আসছে।
এরকমভাবে আমরা যে ডিভাইস বা জিপিএস সিস্টেমটাকে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি এবং তার থেকে প্রচুর সুবিধা আমরা গ্রহণ করছি, এবং অচেনা কোনো জায়গাতেও যেতে হলে আমরা মোবাইল ডেটা অন করে বা আমরা লোকেশান অন করে সেই রাস্তা ধরে ধরে আমরা গেলে পৌঁছে যাচ্ছি। সুতরাং আমাদের আর কাউকে সেরকম কোনো কিছু জিজ্ঞাসা না করলেও চলছে। এই রকমভাবে শুধুমাত্র ম্যানুয়ালি না করে উপগ্রহের মাধ্যমে, যে কৃত্রিম উপগ্রহ আছে সেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা নির্ণয় করে সেই স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে আমরা সহজেই সেই স্থানটায় পৌঁছে যেতে পারছি। এখানকার যে সুবিধা বা টেকনোলজি, সেইটাকেই আমরা বলছি গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমাদের এইটুকুনি আছে, তোমরা ভালো করে পড়ো। আর তোমরা আমাকে পরের সোমবার যখন 2:40 থেকে ক্লাস হবে, তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে, ভিডিওটা ভালো করে দেখে নেবে, নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা তখন সেটাকে নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।